সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আর্থিক বিশ্লেষণের একটা অঙ্ক করব। অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে এইচএসসি ফাইনাল পরীক্ষায় আসা একটা প্রশ্ন। আমি এটা একটু সামান্য পরিবর্তন করে দিয়েছি, একটু নামের পরিবর্তন আছে, ফিগারগুলো ঠিক আছে। আমি প্রথমে প্রশ্নটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি এবং একটু বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমরা অঙ্কটা সলিউশনের দিকে যাব। রাজশাহী লিমিটেড প্রতি প্যাকেট চানাচুর 30 টাকায় বিক্রয় করে। প্রতি প্যাকেট চানাচুর উৎপাদনের কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় 25 টাকা। কাঁচামাল ও মজুরি হলো পরিবর্তনশীল ব্যয়। আমি একটু ব্র্যাকেটে লিখে দিয়েছি তোমরা বুঝতে পারার জন্য। কারখানার স্থায়ী ব্যয় 15,000 টাকা। 15,000 টাকা বলতে বছরে 15,000 টাকা। কাঁচামাল সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেটে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে 25 টাকা। এখানে পরিবর্তনশীল ব্যয়ের কথা 25 টাকা না 10%। কাঁচামাল সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেটে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে 10%। এখানে আমাদের পরিবর্তনশীল ব্যয় প্রতি প্যাকেটে ছিল 25 টাকা, এই 25 টাকার 10% বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিক্রয় মূল্য 30 টাকা, 30 টাকাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। প্রতিষ্ঠানটি 70,000 প্যাকেট চানাচুর উৎপাদন ও বিক্রয় করে। এটা বছরের হিসাব। এক বছরে 70,000 প্যাকেট চানাচুর উৎপাদন এবং বিক্রয় করে। করণীয়, আমরা উদ্দীপকটা দেখলাম, এখন আমরা কি কি করতে হবে সেটা একটু দেখি। করণীয় ক, চলতি অনুপাত কাকে বলে? এটা জ্ঞান স্তরের প্রশ্ন। সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? অনুধাবন স্তর। 30,000 প্যাকেট মুনাফা অর্জনের জন্য কত প্যাকেট চানাচুর বিক্রয় করতে হবে? অর্থাৎ প্রতিষ্ঠানটা যদি 30,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, কত প্যাকেট চানাচুর বিক্রয় করতে হবে? অর্থাৎ টার্গেট সেলস বা প্রত্যাশিত বিক্রয়। 30,000 টাকাটা হলো প্রত্যাশিত মুনাফা। এই প্রত্যাশিত মুনাফাটা অর্জন করতে গেলে, প্রত্যাশিত মুনাফা অর্থাৎ প্রত্যাশিত নিট মুনাফা, প্রত্যাশিত নিট মুনাফা 30,000 টাকা অর্জন করতে গেলে কত প্যাকেট চানাচুর উৎপাদন করতে হবে? সর্বশেষ ঘ নাম্বার, পরিবর্তিত পরিস্থিতিতে আরও কম চানাচুর বিক্রি করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব কি? যুক্তিসহ উত্তর দাও। এখানে পরিবর্তিত পরিস্থিতি বলতে এই যে 10% কাঁচামাল বৃদ্ধি পেয়েছে এটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ কাঁচামাল বাবদ ব্যয় 10% বৃদ্ধি পাওয়ার কারণে যে পরিবর্তিত অবস্থার সৃষ্টি হয়েছে, এতে আরও কম চানাচুর বিক্রি করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা। প্রথমে আমরা অরিজিনাল ডাটা দিয়ে, অর্থাৎ এই কাঁচামাল বাবদ যে বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, এই বৃদ্ধির আগে সমচ্ছেদ বিন্দু কত সেটা বের করব। তারপরে এই 10% পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধির পরে সমচ্ছেদ বিন্দু কত হয় সেটা দেখব। দুইটাকে তুলনা করে আমরা একটা যুক্তিসহ অ্যান্সার আমরা করব। আচ্ছা, এবার আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, মুছে আমরা অ্যান্সার শুরু করি। সরি, প্রথম প্রশ্নটা হলো চলতি অনুপাত কাকে বলে? চলতি অনুপাত কাকে বলে এটা বোঝার আগে আমরা চলতি সম্পত্তি এবং চলতি দায় কাকে বলে আমরা সেটা একটু বুঝি। চলতি সম্পত্তি বলতে আমরা বুঝি একটি প্রতিষ্ঠানে যে সমস্ত সম্পত্তি 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে নগদ টাকায় পরিণত করা হয় তাকে চলতি সম্পত্তি বলে। এটাকে স্বল্পমেয়াদী সম্পত্তিও বলা হয়। যেমন নগদ টাকা, মজুত পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব, তারপরে অগ্রিম খরচ, এগুলো সব হলো চলতি সম্পদ। এবং চলতি সম্পদে অল্প সময়ের মধ্যে এটার পরিমাণ উঠানামা করে। আর চলতি দায় হলো যে সমস্ত দায় 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য বা পরিশোধ করতে হয় তাকে বলা হয় চলতি দায়। যেমন প্রদেয় হিসাব, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, বকেয়া খরচ ইত্যাদি, এগুলো হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। এখন চলতি অনুপাত বলতে বোঝাচ্ছে একটা প্রতিষ্ঠানে চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে যে অনুপাত তাকেই বলা হয় চলতি অনুপাত। এই চলতি অনুপাত নির্ণয় করার সূত্রটা হলো এরকম।
এখন যদি আমরা মনে করি একটা প্রতিষ্ঠানে চলতি সম্পদ আছে 1,00,000 টাকা, চলতি দায় আছে 40,000 টাকা, তাহলে চলতি অনুপাতটা কত হবে? 1,00,000 টাকা ডিভাইডেড বাই 40,000 টাকা, ভাগ করলে হয় 2.5, 2.50। এখানে এই একটা হলো কমন, অনুপাত 1। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি যদি 2 টাকা 50 পয়সা হয়, তার বিপরীতে চলতি দায় 1 টাকা। তাহলে চলতি অনুপাত বলতে আমরা কি বুঝছি? চলতি সম্পত্তি এবং চলতি দায়ের যেই অনুপাত বা যে পারস্পরিক আনুপাতিক সম্পর্ক, সেটাকেই বলা হয় চলতি অনুপাত। চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। অর্থাৎ চলতি সম্পত্তি যদি 2 টাকা থাকে, তার বিপরীতে চলতি দায় থাকবে 1 টাকা। এই আদর্শ অনুপাতের চেয়ে যদি পজিশন যদি ভালো হয়, যেমন এখানে আছে এই চলতি সম্পত্তি 2 টাকা 50 পয়সা, চলতি দায় 1 টাকা। চলতি সম্পদের পরিমাণ যদি চলতি দায়ের তুলনায় যদি বেশি হয়, তাহলে সেটা প্রতিষ্ঠানের ভালো অবস্থা বোঝায়, অর্থাৎ প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা বেশি। আর চলতি সম্পদের তুলনায় যদি চলতি দায় বেশি হয়, তাহলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা অপেক্ষাকৃত কম। আমরা সবসময় দেখব চলতি সম্পদ চলতি দায়ের তুলনায় বেশি আছে কিনা, মানে 2 টাকা চলতি সম্পদের বিপরীতে 1 টাকা চলতি দায় আছে কিনা। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, চলতি সম্পদ সবসময় বেশি থাকতে হবে, অর্থাৎ 2:1 কম যাতে না হয়। অর্থাৎ 2 টাকা চলতি সম্পদের বিপরীতে চলতি দায় যাতে 1 টাকা থাকে, অর্থাৎ এই চলতি সম্পত্তিটা যাতে চলতি দায়ের ডবল থাকে, এটাই আমরা খেয়াল করতে হবে। এরপরে আসি আমরা দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্নটা হলো সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? সমচ্ছেদ বিন্দু বলতে বিক্রয়ের এমন একটা অবস্থাকে বোঝায় বা এমন একটা পরিমাণকে বোঝায় যে পরিমাণ পণ্য বিক্রয় হলে একটা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয়, অর্থাৎ কোনো লাভও হয় না, কোনো ক্ষতিও হয় না। সমচ্ছেদ বিন্দুতে বা সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণে একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান থাকে, অর্থাৎ নো প্রফিট নো লস অবস্থা। এটাকে আমরা মোটামুটি সমচ্ছেদ বিন্দু বলতে পারি। সমচ্ছেদ বিন্দু এককেও নির্ণয় করা সম্ভব, টাকায়ও নির্ণয় করা সম্ভব। আমরা এই করণীয় ঘতে এটা সম্পর্কে আরেকটু ডিটেলস জানব। এরপরে আসি আমরা 30,000 টাকা মুনাফা অর্জন করার জন্য কত প্যাকেট চানাচুর বিক্রয় করতে হবে। আমরা করণীয় ঘতে আসি। এটাকে আমি টিএস দিয়ে প্রকাশ করি। টিএস মানে হলো টার্গেট সেলস। এফসি প্লাস এনপি ডিভাইডেড বাই সিএমপিইউ। আমি একটু সিম্বলগুলোর ব্যাখ্যা দিচ্ছি। এখানে টিএস টার্গেট সেলস, অর্থাৎ প্রত্যাশিত বিক্রয় বা এক্সপেক্টেড সেলস, বিক্রয় একক, এটাই আমরা নির্ণয় করব। এফসি সমান এফসি সমান হলো ফিক্সড কস্ট, অর্থাৎ স্থায়ী ব্যয়ের পরিমাণ। প্রশ্নে স্থায়ী ব্যয় আছে 15,000 টাকা। এনপি মানে হলো নিট প্রফিট, অর্থাৎ প্রত্যাশিত নিট প্রফিট, প্রত্যাশিত নিট মুনাফা। সমান সমান 30,000 টাকা। সিএমপিইউ
এটার মানে হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, অর্থাৎ একক প্রতি দত্তাংশ বা একক প্রতি অবদান। প্রতিদানও বলতে পারি আমরা বা অবদানও বলতে পারি। এটা নির্ণয় করার জন্য আমরা একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। প্রশ্নে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 25 টাকা। আবার পরবর্তীতে বলা আছে 10% ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা এরকম হবে, এই 25 যোগ 25 গুণ 10%। এইভাবে 25 টাকাটা হলো অরিজিনালি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, আর 10% বৃদ্ধি পেয়েছে, এটা অ্যাড হবে এখানে। সমান সমান 30 মাইনাস 25 যোগ 2 দশমিক কত হয়, 25 টাকার 10% 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা। 30 বিয়োগ 27.50 সমান সমান 2.50 টাকা। তাহলে আমরা একক প্রতি এই সিএমপিইউ অর্থাৎ একক প্রতি দত্তাংশ বা একক প্রতি অবদান পেলাম 2 টাকা 50 পয়সা। এখন আমরা এখানে বসিয়ে দিই। দুই দশমিক 2.50 এটা হলো 45,000। তাহলে কত আসে? ভাগ 2.18,000 একক। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের 18,000 একক পণ্য বিক্রি করলে আমাদের নিট মুনাফা হবে 30,000 টাকা। আমরা একটু দেখি আমাদের এই অ্যান্সারটা সঠিক কিনা। এটার জন্য আমরা একটু ভেরিফাই করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো তোমরা একটা বিষয় খেয়াল করবে, শুদ্ধি পরীক্ষা অঙ্কের কোনো অংশ না। শুদ্ধি পরীক্ষা অঙ্কের কোনো অংশ না, তবে এটা আমরা আমাদের উত্তরটা সঠিক কিনা সেটা আমরা যাচাই করার জন্য এটা করে দেখতে পারি। তবে পরীক্ষার খাতায় এটা শুদ্ধি পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিক্রয় 18,000 ইন্টু 30 টাকা কত আসছে? 5,40,000 বাদ পরিবর্তনশীল ব্যয়। 18,000 ইন্টু 27 4,95,000 টাকা। তাহলে ফলাফল কত আসে? 45,000। এটা হলো দত্তাংশ বা অবদান অথবা প্রতিদান, বাদ স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় হলো 30,000,
হলো না তো। এটা 15,000 স্থায়ী ব্যয়, তাহলে কত? নিট লাভ, নিট মুনাফা, নিট মুনাফা 30,000। আমাদের শুদ্ধি পরীক্ষাটা হয়ে গেল। এরপরে আমরা ঘ নাম্বারটা করি। এই আমাদের শুদ্ধি পরীক্ষা থেকে আমরা বুঝতে পারলাম 18,000 পণ্য উৎপাদন করলে প্রফিট হবে 30,000 টাকা। আমাদের সর্বশেষ করণীয় পরিবর্তিত পরিস্থিতিতে আরও কম চানাচুর বিক্রয় করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা। তাহলে পরিবর্তিত পরিস্থিতিটা হলো কি, এই পরিবর্তনশীল ব্যয় 10% বৃদ্ধি পাওয়া। তাহলে এই পরিবর্তনশীল ব্যয় 10% বৃদ্ধি পাওয়ার আগে আমাদের সমচ্ছেদ বিন্দু কত আমরা সেটা একটু বের করে নিই। সমচ্ছেদ বিন্দুকে বিইপি দিয়ে প্রকাশ করা হয় এককে। এফসি ডিভাইডেড বাই সিএমপিইউ। এফসি ডিভাইডেড বাই সিএমপিইউ। এফসি হলো ফিক্সড কস্ট অর্থাৎ স্থায়ী ব্যয়, এখানে 15,000 টাকা দেওয়া আছে। আর সিএমপিইউ হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। পরিবর্তিত অবস্থায় সেটা ছিল কত? 2 টাকা 50 পয়সা। 10% যখন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে 2 টাকা 50 পয়সা হয়েছে। এটা এই একক প্রতি এই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। 10% বৃদ্ধির আগে কত ছিল আমরা একটু সেটা দেখি। সেটা হলো 5 টাকা। তাহলে এখানে বসিয়ে দিই আমরা। তিন হাজার একক, অর্থাৎ কাঁচামাল বাবদ ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় 10% বৃদ্ধির আগে আমাদের সমচ্ছেদ বিন্দু ছিল 3,000 একক। অর্থাৎ 3,000 একক পণ্য বিক্রি করলে আমাদের প্রফিট এবং লস কিছুই হবে না, নো প্রফিট নো লস অবস্থা। তাহলে আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি। বিক্রয় 3,000 ইন্টু 30, 90,000 টাকা বাদ পরিবর্তনশীল ব্যয় 30,000 ইন্টু 3,000 ইন্টু 25, 75,000 টাকা। এটা হলো দত্তাংশ। 15,000 টাকা বাদ স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় হলো 15,000, অর্থাৎ প্রফিট হলো নীল। 3,000 একক পণ্য যখন বিক্রি করা হয় কোনো লাভ হয় না, ক্ষতি হয় না। অর্থাৎ পরিবর্তনশীল অবস্থার আগে আমাদের সমচ্ছেদ বিন্দু 3,000 একক। 3,000 একক পণ্য বিক্রি করলে নো প্রফিট নো লস। এখন আমরা দেখি পরিবর্তনশীল অবস্থায় আমাদের সমচ্ছেদ বিন্দু কত।
ফর্মুলা সেম হবে, শুধু সিএমপিইউ একটু চেঞ্জ হবে। এফসি 15,000 টাকা, আর পরিবর্তনশীল অবস্থায় আমাদের সিএমপিইউ ছিল 2 টাকা 50 পয়সা, যেটা কিছুক্ষণ আগে আমরা নির্ণয় করেছিলাম 2.50। তাহলে এখানে কত আসে? ছয় হাজার একক। 6,000 একক, অর্থাৎ 6,000 একক পণ্য বিক্রি করলে আমাদের প্রফিট এবং লস কিছুই হবে না যখন পরিবর্তনশীল ব্যয় 10% বৃদ্ধি পাবে। এটাও শুদ্ধি পরীক্ষা করে প্রমাণ করা যায়। একটু শুদ্ধি পরীক্ষা আমি দেখিয়ে দিই। বিক্রয় 6,000 ইন্টু 30 সমান 1,80,000 টাকা, বাদ পরিবর্তনশীল ব্যয় ছয় হাজার ইন্টু 27.50। তাহলে কত আসে আমরা একটু দেখি। 1,65,000 টাকা। তাহলে দত্তাংশ কত আসছে? 15,000 বাদ স্থায়ী ব্যয় 15,000। তাহলে মুনাফা কত হয়? নীল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তনশীল অবস্থায় আরও কম চানাচুর বিক্রি করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব না, কারণ পরিবর্তনশীল অবস্থার আগে, অর্থাৎ এই পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাওয়ার আগে আমাদের সমচ্ছেদ বিন্দু ছিল 3,000 একক, আর পরিবর্তনশীল ব্যয় যখন 10% বৃদ্ধি পায় এরপরে আমাদের সমচ্ছেদ বিন্দু হলো 6,000 একক। এখানে দেখা যাচ্ছে যে পরিবর্তনশীল অবস্থায় সমচ্ছেদ বিন্দু বৃদ্ধি পেয়েছে, এখানে কমে নেয়। আমাদের প্রশ্নে জানতে চাইছে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব কি না। তাহলে এটা হবে পরিবর্তনশীল অবস্থায় সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব না, কারণ পরিবর্তনশীল অবস্থার আগে আমাদের সমচ্ছেদ বিন্দু ছিল 3,000 একক, পরিবর্তনশীল অবস্থার পরে আমাদের সমচ্ছেদ বিন্দু হলো 6,000 একক। এর কারণ হলো আমাদের পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে, পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দত্তাংশ, একক প্রতি দত্তাংশ কমে গেছে, কিন্তু বিক্রয় মূল্য বাড়ে নাই। বিক্রয় মূল্য যেহেতু বাড়ে নাই, পরিবর্তনশীল ব্যয় বেড়েছে, এর ফলে একক প্রতি দত্তাংশ কমে গেছে। এই কারণেই আমরা পরিবর্তনশীল অবস্থায় আরও কম পণ্য বিক্রি করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছতে পারবো না বা পৌঁছানো সম্ভব না। তাহলে আজকের ক্লাস হলো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাদকমুক্ত জীবনযাপন করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও।